বৃহন্নলা সংবাদ। মহাশূন্যচারী আকাশের শকুনদল যেমন তাদের দূরবীন চোখে পৃথিবীর মাটিতে পরিত্যক্ত মৃত জীবজন্তুদের দেখে ঝড়ের বেগে নেমে আসে, তেমনি গা ঘরে কোনো গেরস্ত বাড়িতে সন্তান হলে কলকাতার টালিগঞ্জ, খিদিরপুর, ধর্মতলা, ট্যাংরা, তালতলার বস্তি বা ফুটপাতবাসী হিজড়েরা কেমন করে সংবাদ পেয়ে ছুটে আসে তা খোদা জানেন। কোনো অ্যাসোসিয়েশন না থাকলেও হিজড়েদের মধ্যে একটা বোঝাপড়া আছে যে কে কোন কোন থানায় যাবে। আসলে তারা পাড়ায় পাড়ায় নাচ গান করতে এলে যখন সব মেয়ে বউরা রঙ্গ তামাশা দেখতে এসে ভিড় করে দাঁড়ায়, তাদের মধ্যে কার কার সন্তান হওয়ার আশু সম্ভাবনা আছে তা তারা লক্ষ্য করে আসে। একে এই বছরের চাষবাসের অবস্থা খারাপ, চাঁদে মানুষ নামার পাবে, জল বৃষ্টি হচ্ছে না, ভাদ্র মাসের অর্ধেক হয়ে গেল, খাল বিল থেকে জোয়ারের জল তুলে ধান রোয়া হচ্ছে, এমন দুর্দিনে হিজড়েদের একটা দল এলো গায়ে। ফুই ফুই ইলশেগুড়ি ঝরছিল। চাষিদের শিক্ষিত ছেলেটা গামবুট পায়ে গায়ে ওয়াটারপ্রুফ জড়িয়ে আলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খবরের কাগজ পড়ছে। তার পাশেই মানপাতা চাপা ট্রানজিস্টর সেট রেডিও থেকে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। 10-12 জন জন্মজোর জমিতে কাজ করছে, হুমড়ি খেয়ে পড়ে। হঠাৎ হিজড়েদের আসতে দেখে তারা হৈ হৈ করে চিৎকার করতে থাকে, যেমন পাগল বা মাতালকে দেখে মানুষজন আমোদ পায়। রূপো, বাসি আর ময়না তিনজন হিজড়ের পথ দিয়ে আসছিল কাওয়ালি গাইতে গাইতে। রূপো গাইছিল মন গানটা, ধো ধরছিল ময়না আর বাসি, ঢোলকে তাল দিচ্ছিল ময়না, তার হাতের তালুতে কড়া কিন্তু সুডোল আওয়াজ তুলছিল বাসি। রূপো পুরুষ জাতির হিজড়ে, সে আয়না খুর ধরে রোজ সকালে চটচট করে কড়া দাড়ি গোঁফ চাচে। বাসি আর ময়নার দাড়ি গোঁফ হয় না, তারা দুজন মেয়ে জাতে, তিনজনের শাড়ি পরা, হাত ভরা তাদের কাচের চুড়ি, ময়নার কোমরে রূপোর চন্দ্রহার, রূপোর কোমরে বিছে ঘাড়ের গোছা, তাতে লকেট ঝুলছে। রূপো তাদের সর্দার, গলার স্বর মোটা, বয়স 50-55 হবে, গায়ে ব্লাউজ, কৃত্রিম স্তন, ঠোঁটে রং দেওয়া। ময়নার গায়ের রং ফর্সা, তার বয়স 25-26, মুখটার আদল কাছাকাছি নারী সুলভ, চোখ দুটি মায়াময়, দেখলে মনে হবে কোনো সম্ভ্রান্ত ঘর থেকে এসেছে। তার চলনভঙ্গি আর কণ্ঠস্বরও কিছু রমণীয়। রূপোর কথায় ময়না আমার চন্দনা আর বাসি হলো কালনাগিনী কঙ্কাবতী কালিন্দী। কথায় একজন পুরোহিত ব্রাহ্মণ নামবলি কায়ে জড়িয়ে যাজমান বাড়ি বেরিয়েছিলেন পুজোয়। হঠাৎ সামনে হিজড়েদের দেখে রাম রাম করে উঠলেন। রূপো হেসে শুধলে, যাত্রা নাস্তি ও ঠাকুরমশাই, হরি ঘোষালের বাড়ি যাব এ পথে তো। ঠাকুরমশাই কোনো উত্তর না দিয়ে তাদের খানিকটা দূর দিয়ে মাঠে নেমে তাদের একবারে ছায়া এড়িয়ে দ্রুত সরে গেলেন। ময়না তার ছায়া জাগিয়ে ঠাকুরমশাই পিছু পিছু ধাওয়া করলে, হে মরদ শুনে যাও। কিন্তু ময়না জানে না ওই ব্রাহ্মণটি কে। রূপো চিনলে না হরি ঘোষালকে, অনেক বছর এদিকে আসেনি, সে ওই ময়নার জন্যই, এই রায়পুর গায়েই যে তার জন্ম। অবশেষে হরি ঘোষালের বাড়ির দরগারায় এসে রূপো হাঁক মারলে, ওলো দিদিরা, আইলো তোরা, হালি হালি বিদায় দিলো, হালি হালি বিদায় দে। তারপর তারা ঢোলক বাজিয়ে গান জুড়ে দিলে, পাড়ার যত ছেলেমেয়েরা ছুটে এলো। ঘোষাল বাড়ির সামনেটা মানুষজনে ভরে গেল। ঘোষালগিন্নি এসে দাঁড়ালেন তাদের পাকা বাড়ির দোরগোড়ায়। তার ছোট মেয়ের একটা খোকা হয়েছে, মাস 3 হলো। কচি খোকাটাকে নিয়ে আসতেই রূপো ছুটে গিয়ে রমলার কোল থেকে তাকে ছিনিয়ে নিয়ে শূন্যে ছুঁড়ে তুলে দিলে, আবার লুফে নিয়ে রমলাকে ফিরিয়ে দিয়ে গেল। ছেলেটা কেঁদে কোকিয়ে উঠতেই নাচ জুড়ালে তিনজনে, গান গাইতে লাগলো। মাটির ধরায় আজ এলো চাঁদ, সে চাঁদ সোনার খনি, কত রাতের গোপন চুমায় তৈরি সে ধনমণি। তাদের গান শুনে মেয়েরা হেসে লুটোপুটি খায়। মাঝে মাঝে হিজড়েরা তাদের সম্পূর্ণ আব্রু উন্মোচন করে। বেটা ছেলেদের সরিয়ে দিয়ে মেয়েরা ঘিরে ধরে ময়নাকে। রূপো বউগুলোর চিবুক ধরে অশ্লীল কথা বলে, তামাশা করে, তাদের পেটে হাত দিয়ে দেখে, কাঁতেকুতু দেয়। তারপর তারা ঢোলক আর ঝনঝনি বাজিয়ে কাওয়ালি জোরে। ময়নার দিকে সবাই তাকিয়ে থাকে, অবকুলজনক। ঘোষাল বাড়ির ছোট মেয়ে রমলার মতোই দেখতে, একই রকম মুখের আদল, সে কথা 2-1 মেয়েও বলা বলি করে। কাওয়ালি ওরা ভালো গায়, মেয়েরা পয়সা দেয়। ঘন্টা 2 পরে রূপো নাচ গান থামিয়ে দিয়ে দুয়ারে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা ঘোষাল গিন্নির পায়ের কাছে এসে বসে, তাকে গড় করে বলে, মা গিন্নি, মাগো, আমাদের এবার বিদায় দাও, তোমাদের নাতি দেশের রাজা হবে, মন্ত্রী হবে, বড় মানুষ হবে। ঘোষাল গিন্নি বললেন,
তোমার নাম রূপো? হ্যাঁ মা, তোমার মনে আছে দেখছি। দীর্ঘশ্বাস মতন করলেন ঘোষাল গিন্নি। তিনি অন্দরে চলে গেলেন। কুলো ফোড়া চাল, 5টা টাকা, 500 কয়েকটা বাতাসা আর বরফি এনে দাওয়ায় রেখে তিনি থামের গায়ে মাথা রেখে কাঁদতে লাগলেন। রমল আমাকে কাঁদতে দেখে অবাক হলো। শুধুলে, কাঁদছো কেন মা, কি হলো? আমার কমলা, আহা, ওই যে ফর্সা মতো হিজড়েরা তোর আগে হয়েছিল, আমার কোল খালি করে ওই রূপো ওকে নিয়ে গিয়েছিল ঠিক 20 বছর আগে। ও, কমলা দিদি, আমার দিদি। মা কাঁদতে বললেন, অবাঞ্ছিত, অসামাজিক জীব, ওদের কেউ ঘরে ঠাঁই দেয় না, ওরা অভিশাপ। কিন্তু আমি মা, ভুলবো কেমন করে? রমলা রূপুকে বাড়ির মধ্যে ডেকে আনলে। পৈঠার উপর বসে আঁচল পাতল রূপো। মা চোখ মুছে কুলোর চাল দিয়ে ঢেলে দেবার সময় শুধলেন, হ্যাঁ রে বাবু রূপো, তুই যে আমার কমলাকে নিয়ে গিয়েছিলি, ও কি সে কি ওই ময়না? না মানা, সে মারা গেছে, বস্তিতে একবার কলেরা লাগলো। সত্যি কথা বল বাবা। আমি মা, চিনতে পেরেছি, ওই তো ওর বোন রমলার মুখের আদল। রূপো দেখলে মহা মুশকিল। এ হলো অচ্ছেদ্য স্নেহের বন্ধন, তার আসা উচিত হয়নি এখানে। বললে, হ্যাঁ মা, এই সেই কমলা। মা আবার ডুকরে কেঁদে উঠলেন। রমলা বেরিয়ে এসে ময়নার হাত ধরে টেনে আনলেন বাড়ির মধ্যে। ময়না কিছুই বুঝতে না পেরে হা করে রইল। বাসি বাইরে বসে বিড়ি টানতে লাগলো। হঠাৎ ঘোষাল কিনে ছুটে এসে ময়নাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার মাথায় চুমুক হইতে লাগলেন। আর বলতে লাগলেন, আমার কমলা, আমার ময়না, তুই আমার নারী ছেঁড়া ধন, ওরে তুই কোথায় থাকিস, কত কষ্ট পাস। রূপো মাথা হেট করে বসে আছে, তারও চোখ থেকে টপ টপ করে জল পড়ছে পৈঠার সিমেন্টের ওপর। রমলাও কাঁদছে। কিন্তু ময়না তখনও ভালো করে বোঝেনি। ঝড়ের বেগে সে যেন কচু গাছের মতো দলিত মথিত হচ্ছে পরম প্রাকৃত এক স্নেহে। ঘোষাল গিন্নি যখন বলে উঠলেন, আমি যে তোর মা, ওই রূপো তোকে 20 বছর আগে আমার কোল শূন্য করে নিয়ে গিয়েছিল, তখন ডুকরে কেঁদে উঠে মাকে জড়িয়ে তার বুকে মুখ ঘষতে ঘষতে এক সময় হঠাৎ বসে পড়ে অজ্ঞান হয়ে গেল ময়লা। রমলা আর মা মাথায় মুখে জলের ঝাপটা দিতে দিতে তবে তার জ্ঞান ফিরল। মা বললেন, রূপো, বিকেলে যাস বাবা, তোরা স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করবি, যা এখন বাইরে যা। রূপো চলে এসে বাসিকে সব ঘটনা বলল। বাসি বললেন, শালা তোর মাথায় বাজ পড়বে, কেন এলি এখানে? ময়নার মনে আগুন জ্বলবে চিরকাল। তোম শালে বুড়বাক কাহাকা। মায়েরই বাসি, খোদার কসম, আমি মনে করেছি ওরা চিনবে না। না শালা, মা চিনবে না? এই কি তোর হিন্দি সিনেমা? রূপো নারকোল ছোবড়া নুচে তাল পাকিয়ে আগুন জেলে ট্যাগ থেকে সরু কলকে বার করে গাঁজা ধরালে। বাসিতে আর সে টানতে লাগলো। ছেলেরা কাছ এলে রূপো বলল, খাবি এক টান? ছেলেরা খিলখিল করে হেসে উঠল। কমলা তার হিজড়ি দিদিকে ঘরের মধ্যে নিয়ে গেল। খাট পালং আসবাব ভরা ঘর। কমলার ছেলেটাকে কোলে নিয়ে ময়না। সে যদি মেয়ে হতো, এমনি তারও সন্তানাদি হতো, স্বামী হতো, ঘর হতো। ভাগ্যের দোষে কোথায় টালিগঞ্জের বস্তিতে আজ তার বাস। মশার ছাড় পোকার জ্বালায় কোনো রাত্রেই ঘুমাতে পারে না। নোংরা পরিবেশ। রূপো মাদে। নোংরা প্রকৃতির লোকজনদের কাছে তাকে ভিড়িয়ে পৌঁছে নেয়। মা তাকে অনেক কথা জিজ্ঞেস করেন আর কাঁদেন, মুখ ধরে চুমু খান, মাথায় চুল লেখেন। রমলা সুগন্ধি তেল দিয়ে চুল খুলে আঁচড়ে দেয়, 5-6খানা শাড়ি ব্যবস্থায় থাকে। হরি ঘোষাল পুজো করে বাড়িতে ফিরে এসেন, দেখেন সেই হিজড়েরা। অন্তরে ঢুকলে রমলা বাবাকে সব ঘটনা বলে ময়নাকে ধরে আনলে তার সামনে। ময়না দেখলে সেই বৃদ্ধ ভদ্রলোক যার পিছনে সে ধাওয়া করেছিল কাপড় তোলে। হেই মরদ, শুনে যাও বলে লজ্জায় সে মাথা নামালে। বাবার কণ্ঠস্বর রুদ্ধ, বললেন, তোমার কপাল মা, ভগবান। আর কিছু বলতে না পেরে চোখ হাত চাপা দিয়ে তিনি আড়ালে সরে গেলেন। দুপুরে 3জনকে বসিয়ে পেট ভরে খাওয়ালেন ঘোষাল গিন্নি। বেলা গড়িয়ে গেল কোনো ক্রমে। এবার বিদায়ের পালা। বাবা মার বোন সবাই কাঁদতে লাগলেন। অবশ্যই ময়নার হাত ধরে রূপো জোর করে টেনে নিয়ে গেল। সে কিছুতেই আসতে চায় না। মা বাবা বলে কেবলই কাঁদে, আবার দৌড়ে পালাতে চায়। হাতে কামড়ায় রূপো মার দেয়, গালাগালি করে, শালা হারামজাদি, চল, তোর বাপ মা তোকে নিয়ে কি ধুয়ে খাবে? তোর কি ছেলে হবে, পাতার হবে? আছে সেসব তোর? থাকলে তো মানুষ তোকে আদর করতো। মেয়ে মানুষ যতই রূপসী হোক, তার কেবল দেহটা যদি বেকল হয়, পুরুষ মানুষ দেবতা হলেও ছুঁড়ে ফেলে দেবে। বেশ্যা হলেও মানুষের সমাজে তার তবু দাম আছে। আমাদের কি দাম আছে? কেন দাম দেবে তারা? আমরা হলাম জগতের অভিশাপ। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে একসময় শান্ত হয় ময়না। রূপো বলে,
রূপু বলে যায়, আমি তো এক ধনী মুসলমান বাড়িতে জন্মেছিলাম। মুর্শিদাবাদে এখনও তার পাকা দালান কোঠা আছে। আমার বড় ভাই এখন একটা থানার বড় দারোগা। তাই বলে কি আমি সেখানে যাব? আমরা গেলে তাদের মান যায়। ওই একবেলার আদর দেখালে মা 2 মাস তো কই রাখুক তো। আমাদের কথা কেউ ভাবে না, ধর্ম পর্যন্ত আমাদের কথা ভাবেনি। আমরা মরলে স্বর্গে যাব না নরকে, তা কোনো ধর্মের বইয়ে লেখা নেই। আমাদের সামনে কেউ খুন হলেও আমাদের কেউ সাক্ষী হতে ডাকে না। মানুষ আমাদের মানুষ বলে গণ্য করে না, তবে বড় দয়া কেউ মারতে পারবে না। আমাদের মন্ত্রী নেই, দল নেই, সমাজ নেই, সংসার নেই, বাপ নেই, মা নেই, স্বামী নেই, বউ নেই, ছেলে নেই, মেয়ে নেই। আমরা হিজড়ে, নপুংসক, কিন্তু আমাদের পেট আছে, খিদে আছে, রোগ আছে, তাপ আছে, বাসনা কামনা আছে। আমি রোজা করতাম, নামাজ পড়তাম, খোদার কাছে কত কাঁদতাম, কিন্তু সে সব ছেড়েছি। কী হবে ওসব করে? হিজড়ের আবার ধর্ম। এই যেমন নকল মেয়ে মানুষ সেজে আছি, দুধের স্বাদ কি ঘোলে বেটে? যা হোক, তোকে মা বাপের মুখটা দেখিয়ে গেলাম, আমার একটা ঋণ শোধ হলো। বাসি বললে, আমাকে তো দেখাসনি সাংয়াত। তুই বাগদির ঘরে পয়দা হয়েছিলি, তোর বাপ মা 50-এর দুর্ভিক্ষে মরে গেছিল। ওরা 3জনে গায়ের মনে একটা চায়ের দোকানে চা খেতে বসলো। ছেলে ছোকরারা মস্করা করতে লাগলো। ময়না দেখেই তাদের লক্ষ্য। মানুষ কামানের কতখানি অন্ধ রূপতা বুঝতে পারে। গ্রামের মনে কোলাহল, ভিড়, লাল পতাকাবাহী যুবকরা চিৎকার করছে। একজন বলছেন, চাঁদে নামলো যেসব বীর পুরুষরা, তারা একজন 99 বার করে অ্যাটম বোমা বিস্ফোরণ করে কোরিয়ার মানুষদের ধ্বংস করতে এসেছিল। কোরিয়াবাসীর হাত পা চুল চোখ খসে খসে পড়েছে বছরের পর বছর ধরে। মনে আছে হিরোশিমার কথা? এই সব আর্মস্ট্রং কলিন্সরা সেই যুদ্ধে বোমারু জেট পাইলট ছিল। চমৎকার ইতিহাসের বিচার। রূপকথাটা শুনে মাথা নাড়তে লাগলো। ঠিকই তো। হঠাৎ বলে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। সবাই হেসে উঠল। রূপ ভরকে গেল। তার ধ্বনির কোনো মূল্য নেই। তারা সহজে হিজড়ে, কেউ তাদের চায় না। বাস আসতে তারা তিনজনে উঠে পড়ল। ময়না ফেলে আসা প্রকৃতির দিকে তাকিয়ে আবার কাঁদতে লাগলো। তার জন্মস্থান, বাপ মা, দেশ, গা ফেলে রেখে চলে যাচ্ছে। আবার কখনো আসতে পারবে কিনা কে জানে। তার এক ভাই নাকি আছে, কলকাতার সদাগরি অফিসে বাবুগিরির কাজ করে। তাকে কখনো দেখলেও চিনতে পারবে না। ময়নাকে দেখলে হঠাৎ হয়তো বা ঘৃণায় সরে যাবে। বাসায় ফিরে মুসলিম হোটেল থেকে খানকতক চাপাটি আর শিক কাবাব আনলের উপর। ময়না কিছু খেলে না, শুয়ে পড়লো আপাতমস্তক বোনের দেওয়া একটা শাড়ি পাট করে মুড়ি দিয়ে। মাথার চুলে তার মা আর বোনের হাতের মধুর গন্ধ পাচ্ছে যেন এখনো। বস্তি বাড়ির সুপাশে শুকর চড়ে বেড়াচ্ছে। তাদের ঘৎঘৎ শব্দ কানে আসে মাঝে মাঝে। পাশের ঘরে থেকে বেশেরা, তাদের নিত্যকার মুখস্থি শোনা যায় আজও। ময়নার চোখে ঘুম আসে না। ছেলেবেলার একটা ছোট্ট ঘর, 12 টাকা ভাড়া। বাসি আর রূপো ঘুমাচ্ছে, নাক ডাকছে তাদের। ময়না উঠল। সে পালাবে বলে আস্তে আস্তে টিনের দোর ঠেলে বেরিয়ে পড়ল। মা আর বোন টাকা দিয়েছিলেন আলাদা করে, সেগুলো তার ন্যায় কোচরের কুটে বাঁধা আছে। ময়না এসে ট্রামে উঠল। তারপর লাস্ট বাস ধরে কলকাতা থেকে আবার এলো সে রায়পুর গ্রামে। রাত তখন 12টা বাজে প্রায়। কেউ লোকজন নেই পথে। অন্ধকারে বন জঙ্গলের মধ্যে দিয়ে পথ হাতড়ে হাতড়ে এলো সে ঘোড়াল বাড়ির দাঁড়গড়ায়। কয়েকবার পড়ে গেছে খানা ডবায়, গা হাত পা ছিঁড়ে গেছে, রক্ত বার হচ্ছে বোধ হয়। তা হোক, তবু তো এসেছে, কিন্তু ডাকবে কাকে? এখন রাত বোধ হয় 1:30 হবে। নিশ্চুপ নিশুতি গ্রাম। মাকে ডাকতে গিয়ে গলার স্বর ফুটল না ময়নার। কে যেন কণ্ঠরোধ করে আছে তার। দরগড়ায় বসে রইল সে। বসে বসে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল কার যেন কাশির শব্দ পেয়ে। তার বাবা কাশছে, রমলার ছেলেটা কাঁদছে। ভোর হয়ে এলো। হঠাৎ ময়না উঠে পড়ল। তার মধ্যে ভাবান্তর এসেছে। মা বাবা তাকে রাখতে পারলে কি বিদায় দিতে পারতেন? রাখতে পারবেন না, 2 দিন বাদেই চলে যেতে পারবেন। নাহলে সমাজ একঘরে করবে। তার বাপকে আর কেউ পুজো করতে ডাকবে না। চোখের জল শুকিয়ে গেছে ময়নার। সে উদ্দেশ্যহীনভাবে চলতে চলতে নদীর ধারে এসে গেল। নদী তখনও পূর্ণ জল। হুড় হুড় খলখল শব্দে করাল আধার গর্ভে জল ভীম গর্জনে আবর্তিত হচ্ছে। নদীতে ঝাঁপ দেবে বলে মনস্থির করলে ময়না। কেউ জানবে না, কেউ দেখবে না। বেঁচে থেকে লাভ কি? কিন্তু বড় ভয়, বড় প্রাণের মায়া হয়। মরতে এত ভয় হয় কেন? আবার সে কাঁদতে লাগলো। শেষবেলা যখন সকাল হয়ে গেল, লোকজন দেখতে পেয়ে তার যেন খানিকটা ঘোর কেটে গেল। আবার সে চলতে চলতে এসে একসময় বাসে উঠে বসলো। বাস এসপ্ল্যানেডে এসে থামলো। তারপর আবার সে ফিরে গেল টালিগঞ্জের উপর বাসায়।
রূপা তাকে খোঁজাখুঁজি করছিল। ময়নাকে আসতে দেখে আপাতমস্তক একবার দেখলে ঘরে বিধ্বস্ত গাছের মতো, কপালে হাত দিয়ে দেখলে ভীষণ জ্বর এসেছে ময়নার, কাঁপছে সে। তাকে শুয়ে চাপা দিয়ে রূপা জড়িয়ে ধরে বলতে লাগলেন, ভাবিস না, পাগল হয়ে যাবি। আমরা অদ্ভুত এক জীব, আমাদের কথা ভগবানও ভাবে না। আমি তোর মা বাপ স্বামী ভাই সব কিছু, যাই তোর ওষুধ দানি। ময়না কিন্তু রূপকে ছাড়লে না, তার গলা জড়িয়ে ধরে উভয়ে কাঁদতে লাগলো। জল ভরা চোখ দুটো চকচক করতে লাগলো রূপর। তো এতক্ষণ শুনলেন বাংলা চলচ্চিত্রের একটা অন্যতম গল্প, বৃহন্নলার সংবাদ। এই গল্পটা আমার অনেক প্রিয় ছিল, তো তাই এটা সর্বপ্রথম রেকর্ডটা শুরু করতে চাচ্ছিলাম। আশা করি বন্ধুটা বাকি গল্পগুলো শুনতে পারবেন। আর অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য দুঃখিত, আর উচ্চারণ হয়তো বা ভুলভ্রান্তি থাকতে পারে, সেই জন্য ক্ষমা প্রার্থী আমি। ধন্যবাদ।